শুভ সকাল প্রিয় বন্ধুরা। 2019 সালের জানুয়ারির মাঝামাঝি সময় ঢাকার মহাখালী থেকে সোজা গুলশানের দিকে এগোতেই সামনে পথের পাশের একটি দেয়ালে চোখ আটকে গিয়েছিল। ওই পথে চলাচল করা প্রতিজন মানুষের। দেওয়ালে ঝুলছিল নানা ধরনের নানা সাইজের কাপড়, পুরনো কাপড়। ভিড় করা উৎসুক মানুষের মনে প্রশ্ন জাগে, দেওয়ালের গায়ে পুরনো কাপড় হুকে ঝোলানো কেন? কিছু শব্দমালা সেই প্রশ্নের উত্তর দিল। অনেকটা গেটের আদলে করা বড় একটি ফ্রেম, উপরে মাঝ বরাবর লেখা, আপনার অপ্রয়োজন হতে পারে অন্য কার প্রয়োজন। এর নিচেই ঝুলন্ত কাপড় সাজানো, যার ডান দিকে লেখা রয়েছে, আপনার বা আপনার সন্তানের অপ্রয়োজনীয় কাপড় দিয়ে যান। বাম পাশে লেখা রয়েছে, আপনার বা আপনার সন্তানের প্রয়োজনে নিয়ে যান। এটা ছিল আসলে একটি মানবিক উদ্যোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন উদ্যোগের নানা খবর জানা গেলেও ঢাকায় সেই উদ্যোগটি ছিল প্রথম। কি অসাধারণ ভাবনা, কি চমৎকার মানবিক ভালোবাসা, মানবতার দেওয়াল। মানুষের পাশে থাকা যায় এভাবেও, সাহায্য নিয়ে মানুষটিকে বিব্রত না করেও এভাবে তার প্রয়োজন মেটানো যায়। অচেনা কোনো মানুষের সহানুভূতিতে কৃতজ্ঞতা জানিয়ে মনে মনে স্বস্তি পেতে পারে একজন অসহায় মানুষ। সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল ভালোবাসা ছড়ানো সেই উদ্যোগ। 2019 থেকে 2024 আবারও দেওয়ালে আটকালো ঢাকাবাসীর চোখ। শহরের আস্তর ওঠা, লাল ইট বের হওয়া, রং নষ্ট অথবা ঝকঝকে দেওয়াল নানা রঙে সেজে উঠল আলোর ঝলকানি নিয়ে। রংতুলির দুরন্তপনায় এক অন্যরকম সাজ দেখলাম আমরা এই তিলোত্তমা নগরীতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শুধুই শব্দ নয়, মনের কথা স্পষ্ট করে ফুটিয়ে তুলল নবীন শিল্পীরা, দক্ষ অথবা অনভিজ্ঞ হাতের তুলির আচরণে। কি অভূতপূর্ব শিল্পের সন্ধান দিল এই সাহসী প্রজন্ম। প্রতিবাদের এক নতুন ভাষায় দীক্ষিত করল যেন নতুন করে দেশপ্রেমের আদর্শে। কি সুন্দর হয়ে গেল দেওয়ালগুলো। শব্দহীন প্রতিবাদ, কিন্তু দৃঢ় প্রতিরোধের ভাষা যে এভাবে রং তুলিতেও করা যায়। প্রিয় শহরে সাদামাটা চেহারা পাল্টে দিয়ে তাকে রঙিন করে সাজানো যায়, আমাদের শেখালো তা নবীন প্রজন্ম। আমন্ত্রণ সবাইকে মহানগরীর আজকের আয়োজনে। বন্ধুরা, দিনের প্রতিটি মুহূর্তের আলাদা আলাদা আবেদন এবং প্রয়োজন আছে, যা কিনা দিন শেষে জীবনেরই সঞ্চয়। তাই প্রতি মুহূর্ত সফল করে তুলতে হয়, প্রতি মুহূর্তই সুন্দর করে বাঁচতে শিখতে হয়। আর তাই দিনের শুরুটা যেন ভালো হয় সে বিষয়ে নিজেকেই খেয়াল রাখতে হয়। পাশাপাশি সারা দিনটি মন ভালো রেখে সুষ্ঠুভাবে ধৈর্য ধরে ধীরস্থিরভাবে যদি আমরা সব কাজে মনোযোগী হই, দিনের ভালোটা শুরুটা কিন্তু দিন শেষেও ভালোই থাকবে। আসুন তবে ভালো থাকার মন্ত্রটা নিজেই উচ্চারণ করি। এমনই আহ্বানে স্টুডিও থেকে সঙ্গী হলাম আমি তনিমা করিম এবং আমি শাকিল আহমেদ। আমাদের প্রতি মুহূর্তের প্রত্যাশা সবাই ভালো আছেন, সুস্থ এবং নিরাপদ আছেন। প্রিয় বন্ধুরা, আজ শোনাব নগর পাঁচালী, নগর উন্নয়নে তরুণ ভাবনা, নগরী স্রোতস্বিনী, শুভযাত্রা এবং গান। তো আসুন কানপাতি আজকের আয়োজনে।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেন আমাদের দেশটিকে ঘুরে দেখার আহ্বানে এমন পংক্তিমালাগুলো লিখেছেন। অসাধারণ সৌন্দর্যের এ বাংলায় দেখার আছে অনেক কিছু। তবে শুধু চোখ মেললেই হয় না, ইচ্ছে থাকতে হয় জানার এবং চেনার। এই যে আমাদের প্রিয় ঢাকা, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য এবং অনেক হারানো স্মৃতিতে ভরপুর, কতটা দেখেছি আমরা। অনেক স্থাপনা আছে আমাদের এই শহরে, যা তৈরির নেপথ্যে আছে অনেক গল্প। আজ সবই ইতিহাস, কিন্তু দৃশ্যমান স্থাপনাগুলো সেই ইতিহাসের সাক্ষী হয়ে সমৃদ্ধ করছে এই শহরটিকে। আজকের নগর পাঁচালীতে ঢাকার চকবাজারের তেমনই এক স্থাপনা বড় কাটরা সম্পর্কে বিস্তারিত জানব, যেটি লিখেছেন অদ্বৈত মারুতার, পড়ে শোনাচ্ছেন নওশীন ফারহান। বাংলায় মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বাংলায়, বিশেষ করে ঢাকায় রাজধানী স্থাপনের পর তার নিযুক্ত সুবেদাররা নির্মাণ করেন বহু স্থাপনা। গুরুত্বপূর্ণ এসব স্থাপত্য কীর্তির মধ্যে বড় কাটরা বিশেষভাবে উল্লেখযোগ্য। নির্মাণ করা হয় ১৬৪৩ সাল থেকে ১৬৪৪ সালের মধ্যে। তৎকালীন সুবেদার শাহ সুজার নির্দেশে মীর আবুল কাসেম এই ভবনটি নির্মাণ করেন। মীর আবুল কাসেম ছিলেন শাহ সুজার প্রধান স্থপতি। এ কারণেই তাকে মেরে ইমারত নামে ডাকা হতো। প্রিয় শ্রোতা বন্ধুরা, নগর পাঁচালীতে আজ আমরা শুনব মোগল আমলে নির্মিত বড় কাটরা সম্পর্কে। কাটরা বা কাটারা আরবি ও ফরাসি শব্দ, অর্থ ক্যারাভান সারাই বা অবকাশ যাপন কেন্দ্র। সুবেদার শাহ সুজা খুব অতিথিপরায়ণ ছিলেন। তিনি মুসাফিরদের খুব সমাদর করতেন। মুসাফিরদের জন্যই ঢাকায় বুড়িগঙ্গা নদী ও চকবাজারের মাঝখানে নির্মাণ করেন বড় কাটরা। বর্তমান চকবাজার থানার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডে বড় কাটরা লেনে বাংলাদেশের সবচেয়ে বড় জাঁকজমকপূর্ণ এই স্থাপত্যের অবস্থান। বর্তমানে বড় কাটরা দক্ষিণ গেট থেকে উত্তর গেট পর্যন্ত সড়কটির নাম বড় কাটরা লেন। বড় কাটরা সংলগ্ন পশ্চিম দিকে দেবীদাস ঘাট লেন এবং পূর্ব দিকে সোয়ারি ঘাট লেন। বড় কাটরার উত্তর দিকে রয়েছে চক সার্কুলার রোড। বন্ধুরা, বড় কাটরায় ফরাসি ভাষায় লিখিত 2টি শিলালিপি রয়েছে। একটিতে এই ভবন নির্মাণের সময়কাল ১৬৪৩ থেকে ১৬৪৪ খ্রিস্টাব্দ এবং অপরটিতে ১৬৪৫ থেকে ১৬৪৬ খ্রিস্টাব্দ উল্লেখ করা হয়েছে। প্রিয় শ্রোতা, ভবনটি ছিল মোগল স্থাপত্যকলার অনন্য স্থাপনা। সুবেদার শাহ সুজা ঢাকায় এলে কাটরার উত্তর অংশে বসবাস করতেন। নওয়াব শায়েস্তা খাঁ ও মীর জুমলাও এখান থেকে কিন্তু দেশ শাসন করেছেন। ১৭৬৫ সালে নিমতলী প্রাসাদ নির্মাণের আগ পর্যন্ত এই কাটরাতেই দরবার বসত। পরবর্তী সময়ে শাহ সুজা সেটি মীর কাসিমকে সরাইখানা হিসেবে ব্যবহারের দায়িত্ব দেন, এই শর্তে যে এটি ওয়াকফ প্রতিষ্ঠানের কর্মচারীরা কাটরায় অবস্থানের প্রকৃত যোগ্য ব্যক্তির কাছ থেকে কোনো প্রকার ভাড়া গ্রহণ করবেন না। ঢাকায় বড় কাটরায় অবস্থিত সরাইখানাটি ব্যয় নির্বাহের জন্য ২২টি দোকান ওয়াকফ করা হয়েছিল। শ্রোতা বন্ধুরা, বড় কাটরা নির্মাণ করা হয়েছিল উত্তর ভারতের ক্যারাভান সরাইয়ের ঐতিহ্য অনুকরণ করে। প্রথমে এটি একটি আয়তকার প্রাঙ্গণ পরিবেষ্টন করে নির্মিত হয়েছিল। এর চারিদিকে ছিল মোট ২২টি কক্ষ। উত্তর ও দক্ষিণ দিকে 2টি প্রবেশ পথ ছিল। কাটরার সামনের ভাগ ছিল বুড়িগঙ্গা নদীর দিকে। এই কারণে এর দক্ষিণ অংশ সুনিপুণ পরিকল্পনায় নির্মিত। মোঘল রীতিতে এর শিল্পবিন্যাস করা হয়েছিল। ইমারতটি সুউচ্চ 3 তলা বিশিষ্ট প্রবেশপথ অষ্টভুজাকৃতির কেন্দ্রীয় কক্ষ ধারণ করে রয়েছে। এই কেন্দ্রীয় কক্ষ বা হল কামরার উপরের ছাদ ছিল গম্বুজাকৃতির। তাতে পলেস্তরের ওপর নানা ধরনের লতাপাতার সুন্দর অলঙ্করণ ছিল। ত্রিতল প্রবেশপথের দুপাশে 2টি প্রহরী কক্ষ। কাটরার ইমারতের অবশিষ্ট অংশ দ্বিতল এবং সম্প্রসারিত অষ্টভুজাকৃতির বুরুজ ধারণ করে আছে। 19 শতকে প্রাচ্যবিদ জেমস অ্যাটকিনসন এই ইমারতটি গ্র্যান্ড এবং সুন্দর আর্কিটেকচারে মজাদার স্তূপ বলে বর্ণনা করেছিলেন। দক্ষিণ ব্লকে 2টি কোণে 2টি টাওয়ার রয়েছে। অষ্টকোণাকৃতির টাওয়ার 2টির ফাঁকা প্যানেল অলঙ্করণ সম্বলিত। কোণের কক্ষগুলো থেকে এই টাওয়ার 2টিতে যাওয়া আসা করা যায়। শ্রোতা বন্ধুরা, মোগল সাম্রাজ্যের অনন্য নিদর্শন এই স্থাপনার শেষ স্মৃতিচিহ্ন হিসেবে টিকে থাকা এই ফটকটির বর্তমান অবস্থাও ধ্বংসপ্রায়। তবুও যারা ঐতিহাসিক স্থাপনা দেখে দুচোখ জুড়িয়ে নিতে চান, তারা ঘুরে আসতে পারেন পুরনো ঢাকার চকবাজার এলাকা থেকে।
নগর পাঁচালীতে শুনছিলাম ঐতিহ্যবাহী স্থাপনা বড় কাটরা নিয়ে। মহানগরের প্রিয় বন্ধুরা, আবারও বলছি, এমন অনেক স্থাপনা রয়েছে আমাদের প্রিয় এই শহরের বুক জুড়ে। জানার এবং চেনার আগ্রহ মেটাতে সময় সুযোগ করে আপনারা কিন্তু বেরিয়ে পড়তে পারেন এবং আমরা সেগুলো কিন্তু উপভোগ করতে পারি। আগামী প্রজন্মের জন্য এই ইতিহাস ঐতিহ্য জানা ভীষণ জরুরি। আমাদের প্রজন্ম অনেক সচেতন এবং তাদের দেশপ্রেমের উদাহরণও আমাদের জানা আছে। ওরা দেশের সঠিক ইতিহাস ঐতিহ্য যত জানবে, যত দেখবে, ততই ওরা ভাবনার চোখ প্রসারিত করতে পারবে। ওদের সেই ভাবনাই আরো আধুনিক করে সাজাবে আমাদের দেশটিকে, আমাদের শহর বন্দর গ্রামাঞ্চলকে। বন্ধুরা, মহানগরের এবারের পর্ব নগর উন্নয়নে তরুণদের ভাবনা। প্রামাণ্য প্রতিবেদন নিয়ে সাথেই আছেন শেখ নজরুল ইসলাম। আসুন শুনি কি ভাবছে। সুপ্রিয় শ্রোতা, মহানগরের নগর উন্নয়ন পর্বের তরুণ ভাবনায় আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। শ্রোতা বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এই মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা কেমন হওয়া প্রয়োজন সে বিষয়ে আজকে তরুণরা কি ভাবছেন সেই বিষয়টি তুলে ধরার জন্য আজ আপনাদেরকে নিয়ে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তরুণ তরুণীর সাথে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন। আমি প্রথমে আলাপ করছি একজন সমন্বয়কের সঙ্গে। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। আপনি তো সমন্বয়ক কেন্দ্রীয় কমিটিতে ছিলেন, তাই না? জি। তো আপনি যে সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময়, তাই না? তো আপনি কি কি সমস্যাগুলো আপনি দেখতে পেয়েছেন এবং কিভাবে সমস্যার সমাধান করা সম্ভব? আমাদের এখানে মূল সমস্যা হচ্ছে গিয়ে যে আমাদের যারা রিক্সা চালকরা আছেন, সিএনজি চালকরা আছেন, বাস ড্রাইভাররা আছেন, ওনারাও আসলে ট্রাফিক শৃঙ্খলা, ট্রাফিক নলেজ ওনাদের নাই এবং ওনারা আসলে এই জিনিসগুলা ভায়োলেট করতে করতে, এই জিনিসগুলোকে অমান্য করতে করতে, অমান্য করাটা হচ্ছে গিয়ে অভ্যাসে দাঁড়িয়ে গেছে। গাড়িগুলো দেখা গেছে ওভারটেকিং যে টেন্ডেন্সিটা আমাদের আছে এবং আমার দেখা গেছে যে গাড়িটা আমার ডানের লেনটা আমার ফাঁকা থাকবে যেখানে, ওই লেন দিয়ে সামনে আগায় যাওয়ার যে প্রবণতা, এই ধরনের মানে স্বভাবজাত যে জিনিসগুলো 53 বছর ধরে এই দেশে মানুষ ঢাকার রাস্তায় করে এসেছে, ওই জিনিসগুলোকে এক সপ্তাহের মধ্যে শৃঙ্খলায় ফিরিয়ে আনাটা এটা একটা অসম্ভব কাজের মতোই ছিল। এবং এখনও শিক্ষার্থীরা সড়ক থেকে উঠে আসার পরে এখনও যে পরিস্থিতি একেবারে আগের মতোই কিন্তু অনেকটা ফিরে গিয়েছে। তো এটার জন্য আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার। আপনাকে অনেক ধন্যবাদ। এবারে আমি কথা বলছি আরেকজন সমন্বয়কের সঙ্গে। কি নাম আপনার? রকিব মাসুদ। আপনি তো ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন, তাই না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আপনার অনুভূতি কি এবং আপনি কি কি সমস্যাগুলো চিহ্নিত করেছেন? আর সব থেকে যে জিনিসটা আমি ফেস করেছি সেটা হচ্ছে আমাদের সচেতনতার অভাব। কারণ আমরা যেটা দেখেছি যে বিগত যে বছরগুলোতে হয়তো আমার ট্রাফিক পুলিশ ছিল, কিন্তু সেভাবে ট্রাফিক পুলিশ তাদের যে রুল রেগুলেশনগুলো ইমপ্লিমেন্ট করতে পারে নাই, বা আমাদের যারা সাধারণ জনগণ ছিল তারা সেই রুল রেগুলেশনগুলো মানে নেয়। এবার আমি কথা বলছি আর একজন সমন্বয়কের সঙ্গে। কি নাম আপনার? আমার হচ্ছে মেহেদি হাসান। মেহেদি হাসান, আপনি তো ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন, তাই না? তো আমাদের এই মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা কেমন হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের ট্রাফিকের যে পুলিশ তাদেরকে আরও উন্নত হতে হবে এবং আমাদের যারা সাধারণ মানুষ আছে, যারা আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, যারা হচ্ছে ড্রাইভিং করি, তাদেরকেও আমাদেরকে ওই ব্যাপারটা দিয়ে আরও নলেজ গ্যাদার করতে হবে। আমাদেরকে আরও সচেতনতামূলক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে হবে ট্রাফিক আইনের ব্যাপারে। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। শ্রোতা বন্ধুরা, আমি এখন কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থীর সঙ্গে। কি নাম আপনার? তাবাসসুম। আপনি কি কি সমস্যাগুলো দেখেছেন যে আমাদের এই মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা কেমন হওয়া প্রয়োজন? যাকে ট্রাফিকে নিয়োগ দেওয়া হবে তাকে অন্তত বা 1 বছর বা 2 বছর ট্রেনিং দিতে হবে সরকার থেকে। সেই ট্রেনিংটা যদি দেওয়া থাকে তাহলে অন্তত আমি মনে করবো যে ট্রেনিং প্রাপ্ত হবে, যে নিয়োগ হবে ট্রেনিং প্রাপ্ত, সে কিন্তু এটা কন্ট্রোল করতে পারবে। কোন গাড়িটা হচ্ছে সিলকারা বিহীন সেই গাড়িটা আইডেন্টিফাই করতে হবে এবং যখনই মনে হবে যে গাড়িটার মধ্যে সমস্যা আছে তখনই গাড়ির কাগজপত্র চেক করতে হবে। এইটুকুই বলতে পারবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমি এখন কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থীর সঙ্গে। কি নাম আপনার? আমার নাম রুমান জমাদার রাব্বি।
আচ্ছা রাব্বি, আপনি তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ট্রাফিক পুলিশের কাজ করেছেন, তাই না? ঢাকা সড়কে। তো আপনার অনুভূতি কেমন এবং আপনি কি কি সমস্যাগুলো দেখতে পেয়েছেন? এবং আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ট্রাফিক মেনটেন করা খুবই কঠিন। যারা এই ট্রাফিক পুলিশে কাজ করে তাদেরকে মন থেকে এবং অন্তর থেকে সবার উচিত ধন্যবাদ দেওয়া, যে তারা কি পরিমাণে অক্লান্ত পরিশ্রম তারা করে। এবং সমস্যাগুলো যদি উল্লেখ করি তাহলে প্রথম সমস্যা হচ্ছে যে মানুষের মধ্যে সচেতনতা নাই, যে আমরা হচ্ছে ট্রাফিক যে মানতে হবে, এই যে মানে সচেতনতা থাকা উচিত তাদের ভিতরে, এটা মানুষের মধ্যে এই আইন মানার কোনো প্রবণতা দেখি নাই। দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে বড় সমস্যা বাইকারদের নিয়ে। বাইকাররা হচ্ছে তারা কিছুই মানতে চায় না। তাদের সামনে যদি আমরা 10 জনও দাঁড়াই থাকি তারপরেও তারা হচ্ছে ফাঁকা দিয়ে তাদের বাইক নিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, যেটা হচ্ছে ট্রাফিক রুলস মানে ভঙ্গ করার সবচেয়ে প্রধান সমস্যাটা করে হচ্ছে বাইকাররা। এবং তারা তো বাইকারদের মধ্যে আরও সমস্যা হচ্ছে তারা হেলমেট পরে না। এবং তাদেরকে যদি এই ব্যাপারে আমাদের হাতে, আমরা যখন ট্রাফিক দায়িত্ব পালন করি তখন আমাদের হাতে অথরিটি ছিল না, আমরা তাদেরকে কিছু কেস দিতে পারবো না। আমরা তাদেরকে সতর্ক করতে গেলে তারা আমাদের সাথে উল্টা খারাপ ব্যবহার করতো। অনেকে কোঅপারেট করছে, বাট অনেকেই খারাপ ব্যবহার করতো। তো আমাদের এই ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা কেমন হওয়া প্রয়োজন আগামী দিনে? আগামী দিনে হচ্ছে আমাদের প্রত্যেকটা পয়েন্টে, যেগুলো হচ্ছে সবচেয়ে বড় বড় পয়েন্ট, যেমন আমি যদি উল্লেখ করি কয়েকটা চত্বর বললে ভালো হয়, যেমন কারণবাজার চত্বর, মিরপুর 10 নম্বর চত্বর এবং শাপলা চত্বর, এবং এই যে পয়েন্টগুলো আছে আমি তিনটেই হচ্ছে শাহবাগ, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ধরেন একটা যদি কোনোভাবে বিশৃঙ্খলা হয় তাহলে হচ্ছে পুরো ঢাকার উপরে জ্যামের প্রভাবটা পড়ে। প্রথমত হচ্ছে যে আমাদের যে রাস্তাগুলো আছে, উভয় দিকে রাস্তাগুলো হচ্ছে প্রথম হচ্ছে ট্রাফিকের যে লাইটগুলো আছে সেই লাইটগুলো করা মানে বসানো উচিত, এবং হচ্ছে সেগুলো স্ট্রিক্টলি খুবই কঠোরভাবে মেনটেন করা উচিত। এবং হচ্ছে যেমন ক্যান্টনমেন্টে যে জিনিসটা হয় যে একটা টাইমার থাকে যে 45 সেকেন্ড এই রাস্তার গাড়িগুলো যাবে, একদিকের রাস্তা আবার ওইটা স্টপ হবে, অপর দিকের রাস্তাগুলো 45 সেকেন্ড আবার চলবে। এভাবে করে যদি সমন্বয় করা যায় তাহলে হচ্ছে ট্রাফিকের সমস্যা অনেকটা বেশি দূর হবে। এবং যখন ট্রাফিক পুলিশ থাকে কিংবা আমরা যখন হচ্ছে কাজ করছি তখন দেখা যায় যে হচ্ছে একদিকে হচ্ছে আমরা আধা ঘন্টা আটকায় রাখতেছি, অন্যদিকে হচ্ছে আমরা আবার আধা ঘন্টা ছেড়ে দিচ্ছি, একদিকে আমরা 1 ঘন্টা আটকায় রাখতেছি, মানে অর্থাৎ যেদিকে আমরা আটকাই ওদিকে অনেকক্ষণ আটকায় রাখি, যার ফলে কিন্তু একটা দীর্ঘ জ্যাম লেগে যায়, মানুষের মধ্যে বিরক্তি চলে আসে। এইটা যাতে না হয় এই জন্য সমন্বয় করে ওই যে ট্রাফিক লাইটগুলো বসানো এবং একটা টাইমার বসানো, এবং এই টাইমারের মাধ্যমে হচ্ছে ট্রাফিকটা নিয়ন্ত্রণ করা, যে 1 মিনিট চলবে এই রাস্তাটা এবং 1 মিনিট পরে এটা ক্লোজ হয়ে যাবে, ট্রাফিক পুলিশ তারা অবস্থানে সেটা ক্লোজ করে দেবে, এবং আবার অন্য রাস্তাও 1 মিনিট। এভাবে করে যদি চলে সমন্বয় করে তাহলে হচ্ছে আমার মনে হয় যে ট্রাফিকটা অনেকটা বেশি নিয়ন্ত্রণে আসবে ঢাকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, যেমনটি আপনারা শুনছিলেন, অর্থাৎ এই মহানগরীর ট্রাফিক ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করতে হলে ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকায়ন করতে হবে। সেই সাথে সড়কে চলাচলকারী সকল যানবাহনগুলোর চালক ভাইদেরকে সঠিকভাবে ট্রাফিক আইন এবং ট্রাফিক সাইন মেনে চলতে হবে। তাহলে সড়কে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে, সেই সঙ্গে যানজটও রোধ করা সম্ভব হবে। এবং এটি করতে পারলে আমরা ফিরে পাব যানজটমুক্ত এবং নিরাপদ একটি মহানগরী। ধন্যবাদ আপনাদের সবাইকে। শ্রোতা বন্ধুরা, তরুণদের ভাবনা এবং নতুন স্বপ্নের কথাগুলো যেন সুর হয়ে ছুঁয়ে গেল মনের সীমানা। কবিগুরু লিখেছেন, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল সবখানে। সত্যিই তাই। আমাদের তরুণদের মনে দেশ গড়ে যে দীপ্ত শপথ, সেই শপথ আগুনের মতোই উজ্জ্বল, যে আগুন ধ্বংসের না, যে আগুন গড়ার। এই ইচ্ছে, এই শক্তি, সাহস ভালোবাসারই বহিঃপ্রকাশ। দেশের প্রতি ভালোবাসা দাবানলের মতোই ছড়িয়ে পড়ুক আমাদের সবার প্রাণে, সুরের মতো গ্রাস করে নিক ভাবনাকে। সবাই মিলে দেশের প্রতি হই আরো বেশি আন্তরিক। এমনই আহ্বানে এবারে শোনাব দেশাত্মবোধক একটি গান রুনা লায়লার কণ্ঠে। লিখেছেন রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম। আমাকে একটি দোয়েল বলেছে, আমাকে একটি দোয়েল বলেছে, এই বন ছেড়ে গেলে গান ভুলে যাব, এমন সবুজ কোথায় পাবো আমাকে।
আমারে প্রাণের পাখি। আমিও এক গানের পাখি, হাজার পাখির সুর শিখে তো গায় আমারে প্রাণের পাখি সেই দোয়েলটাকে। তাই তো বলেছি আমি সারা জীবন তেমন সুরে গান শোনাবো, এমন সবুজ কোথায় পাবো, কোথায় পাবো আমাকে। একটি নদী বলেছে এই তীর ছেড়ে গেলে প্রেম ভুলে যাব, এমন ছবি কোথায় পাবো, কোথায় পাবো আমাকে। একটি নদী বলেছে। ও আমিও এক নদীর মতো, হাজার প্রাণের প্রেম নিয়ে তো এই হৃদয়ের সুরের স্বপন। আমিও এক নদীর মতো, হাজার প্রাণের প্রেম নিয়ে তো এই হৃদয়ের সুরের স্বপন সেই নদীটাকে। তাই তো বলেছি আমি ভালোবেসে সবার মনে মন ছোঁয়াবো, এমন দেশের গানটি শুনছিলাম। প্রিয় বন্ধুরা, শরৎ সকালে মিষ্টি আবহাওয়ায় মন এবং শরীরকে নির্মল করে রাখে। নীল আকাশকে ক্যানভাস করে সাদা মেঘের ইচ্ছে মতো ঘুরে বেড়ানো নতুন কোনো দৃশ্য না আমাদের কাছে। বৃষ্টিও যেন সেই মেঘের সাথে দুষ্টুমি করতে করতে ঝেড়ে ঝেড়ে হাসি হয়ে লুটিয়ে পড়ে মাটির উপর। এই ঋতুতে কাঠফুলের প্রতি আমাদের ভালোবাসা যেন আরও গাঢ় হয়। খুঁজতে থাকি ইট সিমেন্টের এই শহরে কোথায় পাবো তাকে। শরৎ সুন্দরের ঋতু, শরৎ শুভ্রতার ঋতু। আবার শরৎ কিছু রোগের শঙ্কাও নিয়ে আসে, বিশেষ করে অ্যালার্জি। শরতের সৌন্দর্য সবাইকে স্পর্শ করলেও এই সময় চারপাশে থাকা নানা অ্যালার্জেনও কিন্তু আমাদের স্পর্শ করে ফেলতে পারে। আসলে ঋতুভিত্তিক কিছু অ্যালার্জি আছে, যার কারণে কোনো নির্দিষ্ট ঋতুতে অনেকের মাঝে অ্যালার্জি দেখা যায়। আর যাদের শরতেই সমস্যা হয় তাদের ঋতুর একদম শুরু থেকেই কিন্তু সচেতন থাকাটা জরুরি। প্রিয় মহানগরের শ্রোতা বন্ধুরা, শুনছেন প্রভাতী ম্যাগাজিন মহানগর। শাকিল আহমেদ এবং তনিমা করিম আছি আয়োজন নিয়ে। আপনারাও প্রিয় অনুষ্ঠানে যুক্ত হতে পারেন আপনাদের লেখা নিয়ে। লিখতে পারেন মনের কথা, জানাতে পারেন অনুষ্ঠান নিয়ে আপনাদের মতামত। এর জন্য রয়েছে দুটি মাধ্যম, চিঠি এবং ইমেইল। চিঠি লিখতে পারেন এই ঠিকানায়: প্রযোজক মহানগর, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা ১২০৭। আর ইমেল করতে mohanagorbb@gmail.com, MOHANAGAR মহানগর bb@gmail.com এই অ্যাড্রেস। বন্ধুরা, এবারে শুনব নগরীর স্রোতস্বিনী পর্বটি। নগরীর অতীত ঐতিহ্যের খাল, নদী ও জলাশয়ের গল্পে আজ শুনব তুরাগ নদ নিয়ে। নগরীর স্রোতস্বিনী গ্রন্থন উপস্থাপনায় আমান চপল। কেউ জানুক না জানুক, নতুন প্রজন্মের কেউ মানুক না মানুক, শুধু ইতিহাস সাক্ষ্য দেয় তুরাগ একটি নদের নাম। জনশ্রুতি আছে মোগল আমলে ঢাকার শাহ বন্দর ছিল তুরাগ নদের তীরে। এই বন্দর বিষয়ে ইতিহাসবিদদের মতবিরোধ থাকলেও তুরাগের ইতিহাস নিয়ে মতবিরোধের কোনো সুযোগ নেই। একসময়ের কহরদরিয়া খ্যাত নদীটি এখনকার তুরাগ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ লক্ষাধিক মুসল্লি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জমায়েত হন, যার অবস্থানও তুরাগ নদের তীরে।
1912 সালে প্রকাশিত যতীন্দ্রমোহন রায়ের ঢাকার ইতিহাস বইয়ে তুরাগ সম্পর্কে লেখা রয়েছে, নদীটি ময়মনসিংহ জেলা হইতে আসিয়া দরিয়াপুরের নিকটে ঢাকা জেলায় প্রবেশ লাভ করিয়াছে। তথা হইতে পূর্বাভিমুখে কিয়দ্দূর আসিয়া রাজবাড়ী, বোয়ালিয়া প্রভৃতি স্থানের পার্শ্বদেশ ভেদ করিয়া পূর্ববাহিনী হইয়াছে। সেনাতুল্লার সন্নিকটে মোড় ঘুরিয়া প্রায় সরলভাবে দক্ষিণ দিকে প্রবাহিত হইয়াছে এবং মির্জাপুর, কাশিমপুর, ধিতপুর, বিরুলিয়া, উয়ালিয়া, বনগাঁও প্রভৃতি স্থান তীরে রাখিয়া মিরপুরের দক্ষিণে বুড়িগঙ্গার সহিত মিলিত হইয়াছে। বর্তমানে তুরাগ নামের নদটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বংশী নদী থেকে উৎপন্ন হয়ে ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে এসে দুটি ধারায় ভাগ হয়েছে। এর মূল শাখাটি আমিনবাজার হয়ে বুড়িগঙ্গা নদীতে পড়েছে। অন্যদিকে তুরাগের আরেকটি শাখা বিরুলিয়া থেকে আশুলিয়া টঙ্গী হয়ে বালু নদে গিয়ে মিশেছে। স্থানীয়ভাবে এই শাখাকেও তুরাগ নদ বলা হয়, যদিও তুরাগ নদের এই অংশের আদিনাম কহরদরিয়া। পানি উন্নয়ন বোর্ড প্রকাশিত বাংলাদেশের নদ নদী থেকে জানা যায়, তুরাগের প্রবাহিত গতিপথের দৈর্ঘ্য ৭১ কিলোমিটার, গড় প্রস্থ ৮২ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবো কর্তৃক তুরাগ নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নদী নম্বর ২৫। এটি ঢাকা শহরের সীমানা দিয়ে বয়ে যাওয়া ৪টি নদীর মধ্যে একটি। এই নদীর গড় গভীরতা ১৩.৫ মিটার। নদী অববাহিকার আয়তন ১,০২১ বর্গ কিলোমিটার। সারা বছরই এর প্রবাহ থাকে। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত পানি প্রবাহ কম থাকে। একসময়ে তুরাগ পরম ভালোবাসায় বুকে জড়িয়ে রাখত এই অঞ্চলের মানুষকে। এ নদীর পানি দিয়ে লাখ লাখ কৃষক পরিবার তাদের কৃষি জমিতে সেচ দিয়ে শস্য উৎপাদন করতেন এবং জীবিকা নির্বাহ করতেন। লাখ লাখ লোকের জীবন প্রবাহ এ নদীর সাথেই বয়ে চলত একই ধারায়। ভ্রমণপিয়াসী হাজার হাজার লোক তাদের রং বেরঙের পানসি নিয়ে ঘুরে বেড়াত এই নদী দিয়েই। সময়ের বিবর্তনে আর নাগরিক উত্থানে সেই উত্তাল খরস্রোতা নদ আজ অনেকটাই মন্থর। নাব্যতা ধরে রাখা, দুপাড়ের সংস্কার এবং দূষণমুক্ত রাখতে হাতে নেওয়া হয়েছে নানান প্রকল্প। তাই আমাদের আশা, নগর ছুঁয়ে বয়ে চলা এই স্রোতস্বিনী মুগ্ধতা ছড়াবে যুগের পর যুগ। শ্রোতাবন্ধুরা, সময় প্রায় শেষের দিকে, তাই আমরা কথা না বাড়িয়ে নদ নদী সম্পর্কিত আরো একটি বিষয় কিছু জানিয়ে চলে যাব পরের পর্বে। হ্যাঁ বন্ধুরা, নদীমাতৃক আমাদের এই দেশে বন্যার দেখা মেলে। বর্ষা ঋতুতে আমাদের দেশের প্রধান নদী ও উপনদীগুলোতে হিমালয়ের বরফকলা পানি চলে আসে। পাশাপাশি ভারী বৃষ্টিপাতের পানিও জমা হয়। যখন এই পানি স্বাভাবিক উচ্চতায় উপরে প্রবাহিত হয়, তখন প্লাবিত হয় আশপাশ এবং বন্যা শুরু হয়। এবছর বন্যার ভয়াবহতা আশা করি নতুন করে আপনাদের জানানোর কিছু নেই। আমরা জানি দেশের বন্যা পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে না। কখনো পানি কমে গিয়ে কিছুটা স্বস্তি এলো, আবারও বৃষ্টির পানি বাড়িয়ে দিচ্ছে এই বন্যা। এরই মধ্যে বন্যা উপদ্রুত এলাকায় খাবার, ওষুধ, বিশুদ্ধ পানি সংকটের পাশাপাশি বাড়ছে ডায়রিয়া। কোথাও কোথাও সাপে কাটা রোগীও বাড়ছে। এই পরিস্থিতিতে দেশের ছাত্র জনতা, সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে বন্যার্তদের জন্য যার যা সুযোগ এবং সামর্থ্য মতো সহযোগিতা করছেন। এই পরিস্থিতিতে সচেতন নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করতে হবে। বন্যা কবলিত এলাকায় আপনার, আমাদের সবার যে কোনো ধরনের সহযোগিতা একটু ভালো রাখতে পারে বন্যার্ত অনেক মানুষকে। আসুন যার যার সামর্থ্য মতো দেশের বন্যার্ত মানুষের সহযোগিতার হাত প্রসারিত রাখি এবং এই দুর্যোগ সবাই মিলে কাটিয়ে উঠে হাসি মুখে সবাই মিলে ভালো থাকতে পারে এই দেশে। সর্বশক্তিমান স্রষ্টার কাছে প্রার্থনা, তিনি আমাদের মানসিক শক্তি, সাহস এবং ধৈর্য রাখার তৌফিক দান করুন। বন্ধুরা, সময়ের অভাবে আজকে আর শুভযাত্রা পর্বটিতে আমরা যাচ্ছি না। শেষ করব আমরা আজকের আয়োজন। অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন তনিমা করিম, উপস্থাপনায় ছিলাম আমি শাকিল আহমেদ এবং আমি তনিমা করিম। প্রকৌশল সহযোগিতা করলেন মোসাম্মদ নূরজাহান বেগম। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং মহানগর প্রযোজনা করলেন তৃপ্তি কণা বসু।